গতকাল প্রফেসর নাটবল্টু চক্রসংগ্রহের প্রথম খণ্ডটা রিভিউ দিয়েছি এবং সেটা খুব ভালো মন দিয়ে বানিয়েছিলাম। আজকে দ্বিতীয় খণ্ডটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং তোমরা অনেকেই জানো যে অদৃশ বর্ধন প্রয়াত হয়েছেন। কিন্তু যখন এই বইটা আমি কিনেছিলাম তখন তিনি বেঁচেই ছিলেন, তাই জন্য এখানে প্রয়াত হওয়াটা লেখা হয়নি। এবং আনন্দ বাবলিশার্সে সাধারণত বেশিরভাগ বইগুলো কাপড়ে মলাট দেয় ভেতরে, কিন্তু কিছু কিছু বই আছে যেগুলো কাপড়ে মলাটের বদলে এরকম ডুয়েল মলাট দেয়, যেটা আমার ভালোই লাগে, কারণ এই বইটাকে অনেকটা রক্ষা করে। তো অদৃশ বর্ধনের প্রফেসর নাটবল্টু অনেক আন্ডাররেটেড, কারণ তুমি নিজে দেখেছো যে কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ, শঙ্কু এরা যতটা পরিচিত ততটা পরিচিত নয় হচ্ছে প্রফেসর নাটবল্টু। কেউ বলতে পারে যে সিনেমা বানানোর জন্যেই হয়, সিনেমা যত না বানাও তাহলে কী করে পরিচিত হবে, কিন্তু প্রফেসর শঙ্কু নিয়ে কিন্তু সেরকম সিনেমা বানানো হয়নি। তবে হ্যাঁ, প্রফেসর শঙ্কু কিন্তু খুব পরিচিত। এর আরেকটা কারণ আমার মনে হয় যতটা কমিক্স হতে পারে, কারণ প্রফেসর শঙ্কু কমিক্সটা কিন্তু খুব বিখ্যাত হয়েছিল। তো যাই হোক, এটুকু জেনে রাখো যে প্রফেসর নাটবল্টুর নাম অনেক কম লোকই জানে, ঠিক আছে? কিন্তু এটা সত্যি কথা আমি বলবো যে বাংলার কল্পবিজ্ঞান উপন্যাসে অদৃশ বর্ধন কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একসময় এই যে কল্পবিজ্ঞান শব্দটা, এটাও কিন্তু তিনিই তৈরি করেছিলেন, আমি যতটা পড়েছি জেনেছি। তো এই যে প্রফেসর নাটবল্টুর যে কল্পবিজ্ঞানের উপন্যাসগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে, এখানে কিন্তু আমি প্রপারলি বিজ্ঞানের পরিবেশ দিয়েছি। সাধারণত শঙ্কুর গল্প আমার ভালো লাগে, কিন্তু শঙ্কুর এমন অনেক গল্পগুলো আছে যেখানে কিনা বিজ্ঞান নেই। একবার শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছিলেন যে ভূতের গল্প যেন ভূতের জন্য নয়, কল্পবিজ্ঞান যেমন বিজ্ঞানীদের জন্য নয়। কিন্তু আমার মতে কল্পবিজ্ঞান বিজ্ঞানীদের জন্য না হলেও সাধারণ পাঠকের কাছে বিজ্ঞানের যে চরিত্র, বিজ্ঞানের যে ইয়েগুলো মানে কী বলে সূত্রগুলো, সেগুলোর উপস্থাপনগুলোতে যেন ত্রুটি না থাকতে হয়। কারণ যদি একবার ত্রুটি থেকে যায় না, তাহলে সেটা কিন্তু মানুষের বিজ্ঞান চাহিদাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। তাই আমার মতে যখন সাহিত্যিক কল্পবিজ্ঞান রচনা করবেন, তিনি বিজ্ঞানের অধীনে থেকেই সেটা যেন রচনা করেন। তিনি বিজ্ঞান সমর্থন করে না এমন জিনিস যেন সেই না আসেন, ঠিক আছে? তবে কিনা কল্পবিজ্ঞানের যথাযথ মর্যাদা হয়। যেমন আমি অনেকবার বলেছি যে মোহাম্মদ জাফর ইকবাল কিংবা হুমায়ুন আহমেদ, এরা কত সুন্দর কল্পবিজ্ঞান রচনা করেছেন, যেগুলো কিনা পড়লে তখনকার দিনে ভালো লাগে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এগুলো তখনকার দিনে তারা ব্যবহার করেছিলেন, যেগুলো কিনা আজকের দিনে বাস্তব। তো আমি বলবো তোমরা যদি সুযোগ পাও, হুমায়ুন আহমেদ আর মোহাম্মদ জাফর ইকবাল, এদের দুজনের লেখা কল্পবিজ্ঞানগুলো পড়ো, তোমরা অত্যন্ত আনন্দ পাবে। যাই হোক, এবার আমি আসি হচ্ছে অদৃশ বর্ধনের নাটবল্টুর ব্যাপারে। অদৃশ বর্ধন যে নাটবল্টুকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন, সেটা দেখে আমার কিন্তু ভালো লাগে। হ্যাঁ, কিছু কিছু গল্প আছে যেগুলো ক্লিশে হয়েছে, কিছু কিছু গল্প আছে যেগুলো অতটা উত্তীর্ণ হতে পারেনি, বা সেখানেও সাহিত্যের জন্য একটু ভুল ত্রুটি হয়ে গেছে। বাট তবুও ওভারঅল তিনি এত এক্সপেরিমেন্ট করেছে গল্পগুলোতে, যেগুলো যার জন্য গল্পগুলো হয়ে গেছে বোরিং না। প্রত্যেকটা গল্পে আলাদা আলাদা রস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই এক্সপেরিমেন্টটাই কিন্তু একজন সাহিত্যিক বা শিল্পীর মূল সত্তা। তোমরা জানো কি না জানি না যে ডিজনির একটা লোক ছিল। সেই লোকটা ভেবেছিল যে ডিজনির গল্পগুলো না খুব ক্লিশে হয়ে যাচ্ছে, এরা সেই পুরনো পুরনো গল্প প্রকাশ করছে, একটু নতুন ধরনের স্টাইলের গল্প তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। তো ডিজনির সিইওর কাছে গিয়ে তিনি বললেন যে আমি একটু নতুন ধরনের গল্প করতে চাই, এই গল্প। ডিজনি সিইও বললো যে আমাদের যে টার্গেট অডিয়েন্স তারা বাচ্চা, তারা এইসব গল্প কী করে বুঝবে, তো তুমি এসব করো না। কিন্তু তিনি নাছোড়বান্দা, তখন ডিজনি সিইও বলছে ঠিক আছে তুমি বেরিয়ে যাও, আমাদের কোম্পানি থেকে থাকতে হবে না। সেই লোকটা গিয়ে পরে ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন শুরু করেছো। আর ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন তোমরা যারা জানো না বলি, এই ড্রিম ওয়ার্ক অ্যানিমেশন কুম্ফু পান্ডা, পুস ইন বুটস, শ্রেক, তারপরে আরও বিখ্যাত বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি হাউ টু ট্রেন ইওর ড্র্যাগন, এগুলো তৈরি করেছেন। এবং তোমরা অস্বীকার করতে পারবে না যে ড্রিম ওয়ার্কের প্রত্যেকটা অ্যানিমেশনই অন্যরকম গল্পের প্রাণ প্রাচুর্যতে ভরপুর, যেখানে ডিজনির অ্যানিমেশনগুলো সেই একই রকম লাগে। ভাগ্যিস ডিজনি পিক্সারকে কিনেছিল, তাও সেই পিক্সার কিন্তু ডিজনি তৈরি করা নয়। স্টিভ জবসকে যখন অ্যাপেল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন অ্যাপেলের স্টিভ জবস ভেবেছিল কি আমাকে তাড়িয়ে দিচ্ছ, চলো আমি অন্য কোম্পানি বানাবো। তখন আরেকজন কো ফাউন্ডারের সাথে মিলে তারা এই পিক্সার ফাউন্ডেশনটি তৈরি করেছেন। এবং এখানেও আমরা দেখতে পাই পিক্সারের থিঙ্ক ডিফারেন্ট ফর্মুলা, যেখানে টয় স্টোরি, কার্স, এই ইত্যাদি নানান ডিফারেন্ট স্টোরি হয়েছিল। এই যে ডিজনির এত পরিচিতি, সেটা কিন্তু আমার ডিজনির যে মূল অরিজিনাল মুভিগুলো, সেগুলো কিন্তু সেই এখনও বাচ্চাদের ক্লিশে মুভি, রাজা রানীর গল্প এরকমই লাগে। কিন্তু অন্যদিকে পিক্সার অ্যানিমেশন বলো, ড্রিম ওয়ার্কস বলো, এরা কিন্তু নতুন ধরনের গল্প বা স্টোরির জন্য বিখ্যাত। তো একজন লেখকেরও তাই সবসময় করা উচিত কি এক্সপেরিমেন্ট। যত সে এক্সপেরিমেন্ট করবে তত সে আরও বেশি পরিমাণে মানুষকে চমৎকৃত করতে পারবে। আর মানুষ চমৎকৃত হতে ভালোবাসে, এটা কিন্তু মানুষ সারপ্রাইজ করতে ভালোবাসে, এই জন্যই তো সারপ্রাইজের এত গুরুত্ব। আমরা দেখি যে যখন কোনো মানুষ কিছু ভাবে যে হ্যাঁ হ্যাঁ এটাই হবে, তখন সেটা যদি হয়ে যায় না অতটা অবাক লাগে না। কিন্তু যদি ভাবলাম এইটা হবে কিন্তু হয়ে গেল অন্য কিছু পজিটিভলি, তাহলে কিন্তু মানুষ একটু চমৎকৃত হয়। সেটাই আমার মতে সাহিত্যের মূল উত্তীর্ণ হওয়া উচিত। যাই হোক, আরেকটা জিনিস আমি বলতে চাইছি যে অদৃশ বর্ধনের এই নাটবল্টু চক্রসংগ্রহের দাম এখন মনে হয় একটু বেড়ে গিয়েছে। আমি যখন কিনেছিলাম তখন মনে হয় 450 টাকা ছিল, দেখি, হ্যাঁ 450 টাকাই দাম ছিল। এখন জানি না কত দাম হয়েছে। এক একটা বই একবার খুলেছিলাম, এরকম মোটা বই দাম 1000 টাকা, আমি তো অবাক। এই মোটা বই যেগুলো আমি 500 টাকা 450 টাকায় কিনেছিলাম আজ থেকে 10 বছর আগে, এই 5 বছরের এই 10 বছরের মধ্যে দাম
ডবল হয়ে গেল। এর থেকে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখতাম, তাহলে 2-3 গুণ হয়ে যেত, তাহলে এখন বইও কিনতে পারতাম। হ্যাঁ, তোমরা যারা বই কেনো তাদেরকে একটা কথা বলি, বইয়ের পিছনে সব টাকা খরচ করো না। আমিও পস্তেছি, কারণ কিছু টাকা স্টক মার্কেট বা নিজের ওপরেও ইনভেস্ট করো, বইয়ের পিছনে সব টাকা খরচ করো না। ভবিষ্যতে এমন হতে পারে যে বইটা হয়তো ভালো লাগলো না, পড়ে থাকলো, তাই কিছু টাকা নিজের ওপরে বা স্টক মার্কেটে ইনভেস্ট করো, সেটা ভালো রিটার্ন দেবে, সেই টাকা দিয়ে পরে বই কিনতে পারবা, কিন্তু একটুখানি বুঝে শুনে। আর হ্যাঁ, পরে পড়বো, পরে খাবো, পরে দেখবো, পরে শোবো, পরে ব্যবহার করবো, এই পরের আশায় কিন্তু বই কিনো না বা জিনিসপত্র কিনো না। আমি এটা কিনে খুব ঠকেছি। যেমন আমি এই বইগুলো যখন কিনেছিলাম আমি ভেবেছিলাম এখন তো পড়তে পারছি না, পরে পড়বো, কিন্তু এখন টেস্ট পাল্টে গেছে, এখন আর কিশোর উপন্যাস ভালো লাগে না, অন্য রকমের জিনিস ভালো লাগে, ভক্তিমূলক রচনা ভালো লাগে, তাই আর এগুলো পড়তে ভালো লাগে না। কিন্তু যেহেতু টাকা খরচ হয়ে গেছে, তাই আর কী করবো, পড়তেই হয়। যাই হোক, এটুকু একটা সাবধান বাণী আমি দিয়ে দিলাম। তো এইটুকুই বলছি, আর কিছু বলার মতো আমি পাচ্ছিও না এই বিষয়ে। তো নিচে যদি কোনো প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বিদায়।